বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। এই বিপ্লব শুধু ফ্রান্সের নয়, পুরো পৃথিবীর ইতিহাসে গতিপথকে বদলে দিয়েছিল। মানুষের স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্বের যে ধারণা আজ আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, তার ভিত্তি গড়ে ওঠে এই বিপ্লবের মাধ্যমে। চলুন দেখি তখনকার ফ্রান্স কেমন ছিল। অষ্টাদশ শতকের শেষ ভাগে ফ্রান্স শাসন করেছিলেন রাজা সরস লুই। সমাজ ছিল তিনটি স্তরে বিভক্ত, যাকে বলা হয় থ্রি স্টেটস। প্রথম শ্রেণী ছিল ক্লার্গি, চার্চের যাজক ও পুরোহিতরা। তারা জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করত, অথচ নিজেরা কোনো ট্যাক্স দিত না। দ্বিতীয় শ্রেণী ছিল নবিলিটি, অর্থাৎ জমিদার আর অভিজাতরা। তাদের হাতে ছিল জমি, ক্ষমতা আর বিশেষ সুবিধা, তারাও কোনো কর দিত না। তৃতীয় শ্রেণী ছিল কমন পিপল, অর্থাৎ কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্তরা। এরা ছিল সংখ্যায় সবচেয়ে বেশি, অথচ সব ট্যাক্স তাদেরই দিতে হতো। একদিকে অভিজাতরা প্রসাদে বিলাসিতায় ডুবে থাকতো, আর অন্যদিকে সাধারণ মানুষ না খেয়ে কষ্ট পেত। 1700 দশকের শেষ দিকে ফ্রান্স মারাত্মক আর্থিক সংকটে পড়ে। বারবার যুদ্ধ করার ফলে রাজকোষ প্রায় খালি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সাহায্য করেছিল, আর তাতেও প্রচুর অর্থ খরচ হয়েছিল। এরপর যোগ হলো প্রাকৃতিক দুর্যোগ। খারাপ আবহাওয়ার কারণে ফসল নষ্ট হলো, বাজারে খাদ্যের দাম কয়েক গুণ বেড়ে গেল। গরিব মানুষ রুটির টুকরো কিনতেও পারত না। কিন্তু এই সময়েও রাজা আর রানী, বিশেষ করে রানী মেরি অতওয়ানেত, অঢেল অর্থ ব্যয় করেছিলেন বিলাসিতা আর উৎসবে। জনগণের মধ্যে তখন একটা প্রশ্ন, আমরা না খেয়ে মরছি আর তারা বিলাসিতায় মত্ত কেন? ঠিক এই সময়ে ইউরোপে ছড়িয়ে পড়ে আলোকায়ন যুগের চিন্তাধারা। রুসো বললেন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, তাই সবাই সমান। তারপর ভলান্টিয়ার বলেন, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তারপর মন্টেস্কু বললেন, ক্ষমতা যদি এক হাতে কেন্দ্রীভূত হয় তবে তা অন্যায়ের জন্ম দেয়, তাই ক্ষমতা বিভাজন দরকার। এইসব নতুন ভাবনা মানুষকে অনুপ্রাণিত করলো। তাদের মনে জেগে উঠল, আমরা কেন অন্যায় শাসন মেনে চলব? 1789 সালে আর্থিক সংকট সামলাতে রাজা সরস লুই 3 শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে সভা ডাকলেন, যাকে বলা হয় স্টেটস জেনারেল। কিন্তু তৃতীয় শ্রেণীর প্রতিনিধি বা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে পাত্তাই দেওয়া হলো না। তাই তখন তারা আলাদা হয়ে গঠন করলো জাতীয় পরিষদ, ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং ঘোষণা দিল, জনগণের পক্ষ থেকে আমরা ফ্রান্সের নতুন সংবিধান লিখব। এরপর আসে ইতিহাসের বিখ্যাত দিন, 14 জুলাই 1789। প্যারিসের জনগণ ঝড়ের মতো আক্রমণ করলো বাস্টিল দুর্গ। এটি ছিল রাজাদের ক্ষমতার প্রতীক। জনগণ দুর্গ দখল করে বন্দীদের মুক্ত করলো। এই ঘটনার মাধ্যমে শুরু হলো ফরাসি বিপ্লব। 1789 সালে জাতীয় পরিষদ ঘোষণা করলো মানুষের অধিকার সবার আগে। 1791 সালে তৈরি হলো প্রথম সংবিধান, যেখানে রাজাকে দেওয়া হলো সীমিত ক্ষমতা, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। 1792 সালে ফ্রান্সকে ঘোষণা করা হয় প্রজাতন্ত্র। এরপর 1793 সালে রাজা সরস লুই ও রানী মেরি অতওয়ানেতকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি ছিল পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। একটি জাতি নিজের রাজাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দিল। কিন্তু এখানে শেষ নয়, শুরু হলো ভয়ের এক ভয়াবহ অধ্যায়, রেজেন অফ টেরর। রবেসপিয়েরের নেতৃত্বে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো। সন্দেহ হলেই বলা হলো দেশদ্রোহী। রাজধানী প্যারিস রক্তে রঞ্জিত হলো। 1794 সালে অবশেষে রবেসপিয়ের নিজেই নিহত হলেন। ভয়ের শাসনের অবসান ঘটল। এরপর ফ্রান্স আবার অস্থির সময় পার করতে থাকে। অবশেষে 1799 সালে সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করেন। এর মধ্যে দিয়েই ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, ফরাসি বিপ্লব আমাদের কী শিখিয়েছে? প্রথমত, এটি দেখিয়েছে যে রাজাদের অবাধ ক্ষমতা আর চিরস্থায়ী নয়। দ্বিতীয়ত, এটি জন্ম দিয়েছে স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্বের মহান আদর্শ। তৃতীয়ত, সাধারণ মানুষ
বুঝেছে শাসক যদি অন্যায় করে তবে তাকে সরিয়ে দেওয়া যায় এবং সর্বোপরি গণতন্ত্র আর মানবাধিকারের বীজ রোপিত হয়েছিল এই বিপ্লবের মাধ্যমে। সুতরাং ফরাসি বিপ্লব আমাদের শেখায় অন্যায় ও অবিচারের শাসন যত শক্তিশালী হোক, একদিন জনগণ তার বিরুদ্ধে জেগে ওঠে। আজ ও প্রতি বছর 14 জুলাই ফ্রান্সে পালিত হয় বাস্টিল দিবস। এটি শুধু একটি স্মরণীয় দিন নয়, বরং স্বাধীনতা আর গণতন্ত্রের প্রতীক। তাহলে আসুন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই ন্যায়, সমতা আর স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষকেই ইতিহাস সর্বদা সম্মান জানায়। ফরাসি বিপ্লবের ধারণা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।